রাফিন কি কিছু বলছো? তোমার মাইকে স্পাইক দেখছি কিন্তু কিছু কথা আসে নাই। বলি বলিনি, চিন্তা করতেছি। ও আচ্ছা। সো এখন ফোর্স বেসিক্যালি কি জিনিস, যে ফোর্সের ডেফিনেশন আমরা ছোটকাল থেকে পড়ে আসছি, যে এটার সবচেয়ে সিম্পলেস্ট ডেফিনেশনই হল ওইটা, যে ফোর্স ইজ আ পুশ অর পুল অন অ্যান অবজেক্ট। ওকে, যে ফোর্স কি জিনিস? ফোর্স ইজ আ পুশ অর পুল অন অ্যান অবজেক্ট, যেটার জন্য কি হয়, কোন একটা অবজেক্টের মোশনের মধ্যে একটা চেঞ্জ আসে। ঠিক আছে, যে ফোর্সেস ক্যান ডু হোয়াট, ও লেভেলস আমরা পড়ে আসছি, স্ট্যান্ডার্ড 8 আমরা পড়ে আসছি যে ফোর্স কি করে। ফোর্সেস ক্যান চেঞ্জ দ্য স্পিড, শেপ এন্ড ডিরেকশন অফ অ্যান অবজেক্ট। সো এইসব ব্যাপার, তো এইগুলা বেসিক গুলি আমরা ফার্স্টে টাচ আপ করে যাব, দেন উই উইল লার্ন সাম নিউ থিংস, যে ল পেয়ার। ঠিক আছে, ফার্স্ট ল এন্ড থার্ড ল পেয়ার বলতে কতগুলি জিনিস থাকে, ওগুলো জিনিস নিয়ে আমরা দেখবো, বিকজ ওইসব টাইপের কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন পেপারে ফেস করতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল এর জন্য আমাদের ফোর্সের টাইপ কয়টা, হ্যাঁ, টাইপস অফ ফোর্সেস এর কনসেপ্টটা আমাদের এর জন্য ক্লিয়ার থাকতে হবে। তো ফোর্স কি জিনিস? ফোর্স ইজ আ push or pull on an object. আচ্ছা, so এখন how many types of forces are there, নাফিস? What? কি? কয়টা টাইপ অফ ফোর্স এক্সিস্ট করে ইউনিভার্সে? How many fundamental types of forces are there? 6. 6 কি কি? এয়ার রেজিস্ট্যান্ট, ফ্রিকশন, গ্র্যাভিটি, টেনশন, নর্মাল। কয়টা বললাম? আমার এই কয়টাই মনে আছে। আচ্ছা, সো তোমার অ্যাকচুয়ালি তাহলে ওই কনসেপ্টটা ল্যাকিং আছে, তুমি একটা জিনিস জানো না, তো ওই ব্যাপারগুলো নিয়ে আমরা বলবো। ও লেভেলসে থাকতে সময় তোমাদেরকে যদিও একটা ছোট একটা লিস্ট বানায় দিছিলাম, তাই না মতকর? কয়টা তিনটা না? বলছিলাম? ফান্ডামেন্টাল টাইপস অফ ফোর্স তিনটা, অর ব্রডলি বললে পরে চারটা। ওকে, সো কি কি হয় ওগুলো আমরা দেখব। দেয়ার আর গ্র্যাভিটেশনাল, ইলেক্ট্রোম্যাগনেটিক আর নিউক্লিয়ার না? ইয়াস, গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোম্যাগনেটিক আর নিউক্লিয়ার। এখন নিউক্লিয়ারের মধ্যে আমরা অ্যাকচুয়ালি দুইটা ভাগে ভাগ করি, উইক নিউক্লিয়ার এন্ড স্ট্রং নিউক্লিয়ার। ঠিক আছে, ওগুলা জিনিস নিয়ে আমরা দেখবো আস্তে আস্তে। সো এখন এখানের মধ্যে জিনিসটা দেখি, দেয়ার আর 4 ফান্ডামেন্টাল টাইপস অফ ফোর্সেস। তো তাহলে টাইপস অফ ফোর্স হলো এই চারটা। তো বাকি যতগুলি ফোর্সেরই নাম বলছো তুমি, হ্যাঁ রাফিন, যতগুলি ফোর্সেস এর তুমি নাম বলছো প্রত্যেকটা কি করবে, এই চারটার মধ্যে যে কোনো একটা ক্লাসের মধ্যে পড়বে। ওকে, যতগুলি ফোর্সেরই নাম বলছো, যে ফ্রিকশন, এয়ার রেজিস্ট্যান্স, নরমাল রিঅ্যাকশন ফোর্স, এই সবগুলি আসলে একটা টাইপ অফ ফোর্সের আন্ডারে পড়ে, ওটা হলো ইলেকট্রোস্ট্যাটিক অর ইলেকট্রোম্যাগনেটিক। ওকে, সো আমরা লিস্টটা ফার্স্টে লিখি, এন্ড কোনটা কেমন টাইপের ফোর্স ওইটা নিয়ে একটু ছোট ডিসকাশন করব। সো ফার্স্টে নাম্বার 1 কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। এই ফোর্সের কথা আমরা সবাই জানি। গ্র্যাভিটেশনাল ফোর্স কি করে রাফিন? গ্র্যাভিটেশনাল ফোর্সের কাজটা কি, এটা কোথায় কাজ করে? Pulls an object to the ground, I guess. আর গ্র্যাভিটেশনাল ফোর্স হলো এমন একটা ফোর্স যেটা কি এনি অবজেক্টস হুইচ হ্যাভ মাস, তারা কি করবে, অন্য আরেকটা মাস ওয়ালা অবজেক্টকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে। ওকে, সো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের ব্যাপারটা কি? এনি টু অবজেক্টস হুইচ হ্যাভ মাস, তারা কি করবে, একজন আরেকজনকে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে পুল করবে নিজেদের কাছে। অলরাইট, সো তাহলে আর্থ এন্ড আমাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা খুবই ভিজিবল, আর আমরা অনেক ভালো মতো দেখতে পাই, যে কোন একটা অবজেক্টকে যদি আমরা এরকম ছেড়ে দেই, হোয়াট হ্যাপেন্স, ইট ফলস টুয়ার্ডস দ্য গ্রাউন্ড ডিউ টু হোয়াট, গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই তো? তো এখন আর্থ আমাদের উপরে যত গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করে, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, আমাদেরও কি করার কথা, আর্থের উপরে সেম অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করার কথা না? সো ওইসব ব্যাপারগুলো নিয়ে আমাদের আস্তে আস্তে যেটা কথা বলতেছে আজকের লেকচারের শুরু থেকে, যে ল পেয়ার, ঠিক আছে,
ল পেয়ার বলতে কয়টা জিনিস থাকে ওই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করব আজকের ক্লাসে। লাস্টে একটা লিস্ট দিব, দেন ওইটা নিয়ে আমরা এলাবোরেট ডিসকাশন করব পরে। তো এখন এখানের মধ্যে ফার্স্ট এর কথাটা কি, গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা নিয়ে আমরা বলতেছি। গ্র্যাভিটেশনাল ফোর্স কি জিনিস? যে কোনো দুইটা অবজেক্ট যাদের ম্যাস আছে তারা কি করবে, একজন আরেকজনকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে। সো আমার একটা ম্যাস আছে, আমার এই ল্যাপটপের একটা ম্যাস আছে, সো তাহলে কি হবে, আমার আর আমার ল্যাপটপের মধ্যেও কি আছে, দেয়ার ইজ আ গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, তাই তো? সো তাহলে আমার একটা ম্যাস আছে, আমার বাসার দরজার, এই যে আমার পাশে যে দরজা আছে এই দরজার একটা ম্যাস আছে, সো তাহলে কি হবে, আমার সাথে এই ডোরের কি আছে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। দেন তোমার একটা ম্যাস আছে, তোমার ল্যাপটপের একটা ম্যাস আছে, সো তাহলে কি হবে, তোমার সাথে তোমার ল্যাপটপের একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। কি ফোর্স অফ অ্যাট্রাকশন? গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। সো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কাদের মধ্যে কাজ করবে, অর গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করার জন্য প্রি রিকুইজিটটা কি কি দরকার কাবিও? ম্যাস থাকা দরকার, তাই তো? লাগবে। হুম। ওইটাই। সো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স জিনিসটা কি, এনি অবজেক্ট with mass will attract, sorry, আচ্ছা ওখানের মধ্যে ম্যাগনেটিক এর জন্য লেখা ডিস্টর্ট হয়ে যেত, আমরা এই সাইডে লিখি any object will mass with mass will attract another object will with mass by gravitational force. সো তাহলে এইটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা। সো তাহলে এখন তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা তো তাহলে আমাদের নিজেদের মধ্যেও যদি গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করেই থাকে, সো ওয়াই ডোন্ট উই ফিল দ্যাট স্ট্রংলি, যে আর্থেরটা যেরকম স্ট্রংলি আমরা ফিল করতে পারি, অন্য গ্র্যাভিটি গুলো আমরা এত স্ট্রংলি ফিল করি না কেন? বিকজ এখানের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সের যে ব্যাপারটা, এটা তোমরা অ্যাস্ট্রোফিজিক্সে পড়ে আসছো, ও লেভেলসে কি পড়ে আসছো, যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ হোয়াট, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাসেস, তাই না? যে যেই দুইটা ম্যাসের মধ্যে তুমি গ্র্যাভিটেশনাল ফোর্সটা বের করতে চাও, ওই গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি, দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাসেস, আর কি হবে, ডিসটেন্সের সাথে তার রিলেশনশিপটা কেমন, and is inversely proportional Inverse. to the square of the distance between them, এই জিনিসটা, তাই না? সো তাহলে এইটা হলো একটা জিনিস। সো এখন এখানের মধ্যে দেখো, এই গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি করে, যেই দুইটা অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে তুমি ডিল করবা তাদের দুইজনের ম্যাসের উপরে ডিপেন্ড করবে। এই ব্যাপারটা, এই গ্র্যাভিটেশনাল ফোর্সের এই ব্যাপারটা আমরা ইউনিট 5 এর একদম লাস্টে পাবো। হ্যাঁ, A2 এর একদম লাস্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড নিয়ে যখন পড়ালেখা করব তখন এখানের মধ্যে দেখবো যে এই পুরা জিনিসটাকে একসাথে কি লেখা যায় বলতো, এই পুরা জিনিসটাকে একসাথে লেখা যায় এরকম m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার, এমন লেখা যায় না, যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার, নাকি? সার্বিক বুঝতে পারতেছো কি বলতেছি? হ্যাঁ। ওকে, সো এখন দেখো প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য আমাদের কি করতে হয় কাবিও, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয় না? কনস্ট্যান্ট আনতে হবে ইকুয়াল করার জন্য। তো তাহলে এখানে প্রপোর্শনালিটি সাইন সরায় একটা ইকুয়াল টু দেওয়ার জন্য কি করতে হয়, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। ইন দিস কেস দ্য কনস্ট্যান্ট ইজ ক্যাপিটাল জি, যেটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এন্ড ইট ইজ দিস ভ্যালু, এই যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের এই ক্যাপিটাল জি এর ভ্যালুটাই আসলে মেইন রিজন যার জন্য আমরা রেগুলার ডে অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা এত স্ট্রংলি ফিল করি না। এই ক্যাপিটাল জি কিন্তু তোমাদের ক্যালকুলেটরের মধ্যেও সেভ করা আছে। ক্যাপিটাল জি হলো একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এটা সবসময় একই ভ্যালু থাকে। কত থাকে? এটার ভ্যালু হলো 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। হ্যাঁ, এটার ভ্যালুটা কত? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এটার ইউনিটটা কি হবে, এটাকে যদি সাবজেক্ট করি, সো নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, সো এটার ইউনিটটা হবে এমন টাইপের।
তো এখন এই জি এর ভ্যালুটার জন্য কি হচ্ছে, এই জি এর ভ্যালুটার জন্য আমরা অ্যাকচুয়ালি কি করতে পারতেছি না, এত স্ট্রংলি গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটা ফিল করি না। এখানের মধ্যে তোমাদেরকে একটা ক্যালকুলেশন করে দেখাই, তাহলে পরে তোমাদের একটা আইডিয়া হবে যে আসলে আমরা কি বলতেছি। আমরা ওয়েটের ভ্যালু, যে আমাদের নিজেদের যে ওয়েট আছে না, ওয়েটের ভ্যালু বের করি। ওয়েটের ফর্মুলা কি সাব্বির? mass W into equal to mg, gravity. এটাই। সো তাহলে ম্যাস ইনটু গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। ওকে, সো তাহলে তোমার ম্যাস কত? 50 something. 50 সামথিং। আচ্ছা, খুবই স্পেসিফিক একটা ভ্যালু বলছো। ওকে, সো তাহলে আমরা ধরে নেই যে 50। আর জি এর ভ্যালু ফর এ লেভেলস আমরা কত ধরি? 9.81। 9.8. ওইটা 9.8 হলো M1 এর জন্য, ফিজিক্সের জন্য আমরা 9.81 ধরি। হ্যাঁ, সো এখন এখানের জন্য কত আসে দেখো তো, তোমার ভ্যালুটা, ওয়েটের ভ্যালুটা কত আসে ক্যালকুলেটর বসাইলে? 490.5 নাকি কত আসে? 490.5. তো তাহলে 490.5 নিউটন। আচ্ছা, সো এইটা। এখন হোয়াট ডাজ দিস অ্যাকচুয়ালি মিন? আমরা যে এখানে জি এর ভ্যালু যে 9.81 বসাইছি, এটার অ্যাকচুয়ালি স্পেসিফিক একটা রিজন আছে। জি এর ভ্যালু 9.81 স্পেসিফিক্যালি এট দ্য সারফেস অফ দ্য আর্থ। আর্থের সারফেস থেকে যত উপরে যাবা, জি এর ভ্যালু আসলে ওইটা থাকে না, চেঞ্জ হয়। এগুলা নিয়ে আমরা A2 তে পড়বো বড় হইলে। এখনের জন্য তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, যে দিস ইজ আর্থ। ওকে, এই আর্থ, এই হলো সেন্টার অফ দ্য আর্থ। তা এখন জাসরিন, সেন্টার অফ দ্য আর্থ থেকে আর্থের সারফেসের ডিসটেন্স, এটা কি হবে? আর্থের রেডিয়াস না? দিস ইজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ, রাইট? কেউ কি জানো আর্থের রেডিয়াসের ভ্যালুটা কত অ্যাপ্রক্সিমেটলি? 6400 কিলোমিটার। হ্যাঁ, অ্যাকচুয়ালি 6378, কিন্তু এটাকে আমরা নরমালি লিখি কত? 6400 কিলোমিটার। আচ্ছা, সো আমরা অ্যাকচুয়ালি কি, when we are at the surface of the earth, আমরা অ্যাকচুয়ালি আর্থের সেন্টার থেকে কত ডিসটেন্স দূরে আছে? মতকর, when we are standing on the surface of the earth, আমরা অ্যাকচুয়ালি আর্থের সেন্টার থেকে কত ডিসটেন্স দূরে? আর্থের রেডিয়াস সমান ডিসটেন্স দূরে, নাকি? হ্যাঁ। ওকে, এখন এটা হলো একটা জিনিস যে আর্থের রেডিয়াসের ভ্যালু এত। এখন আর্থের ম্যাসের ভ্যালু কেউ জানো? ম্যাস অফ দা আর্থ কত? এগুলি অ্যাকচুয়ালি কতগুলো জেনারেল নলেজ, এগুলি অনেকজন এমনিতেই জানে, বাট এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। জানলে ভালো, না জানলে ওরকম বড় কোনো ভুল না। তো এখন আর্থের ম্যাস হলো অ্যাপ্রক্সিমেটলি 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। হ্যাঁ, আর্থের ম্যাস কত? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। অলরাইট, আচ্ছা, সো তাহলে এটা হলো আর্থের ম্যাস। সো এখন আমরা তো সাব্বিরের ওয়েট বের করব, রাইট? সো এখন সাব্বির আর আর্থের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটাই তো সাব্বিরের ওয়েট, তাই না সাব্বির? যে আর্থ আর তোমার মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটা হলো ইয়োর ওয়েট। সো এখন তোমার ম্যাস হলো 50, ম্যাস অফ সাব্বির হলো 50 কেজি, আর আর্থের ম্যাস হলো 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। সো এখন আমরা এই ফর্মুলাতে যদি বসাই যে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ইউনিভার্সাল ফর্মুলা ফর গ্র্যাভিটেশনাল ফোর্স, যে কোনো সিচুয়েশনের জন্য এই ফর্মুলা ইউজ করতে পারবা। সো এখন এখানের মধ্যে ভ্যালুটা যদি আমরা বসাই, জি এর ভ্যালু কত? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। mass of object 1, মনে করো mass of earth into mass of Sabbir divided by distance between them, ওইটার স্কয়ার। সো তাহলে 6.67 into 10 to the power -11 multiplied by mass of earth কত? 6.02 into 10 to the power 24। সাব্বিরের mass হলো just 50 কেজি, and distance কত?
6400 কিলোমিটার। তো এখন কিলোমিটার থেকে কিসে নিতে হবে? মিটারে নিতে হবে। সো তাহলে মাল্টিপ্লাইড বাই 1000 আর এটার স্কোয়ার। তো এটা একজন ক্যালকুলেটর বসাও তো, দেখো তো ভ্যালুটা কত আসে। এই পুরো জিনিসটা ক্যালকুলেটরে বসাও, দেখো কত আসে অ্যান্সারটা। $490.15. 490.15 এটা। হ্যাঁ, ওকে, সো তাহলে এটা কি আমাদের অ্যাকচুয়ালি জি এর ভ্যালু যে 9.81 ইউজ করলে যেই ভ্যালুটা আসে একদম ওইটার কাছাকাছি না? সো তাহলে এখানের মধ্যে অ্যাকচুয়ালি কি আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু আসলে এই ফর্মুলা দিয়ে বের করা হয়, যেটা আমরা A2 একদম লাস্টে যেয়ে শিখবো। এখন আমাদের এটা দরকার নাই, তোমাদেরকে এটা বলে রাখতেছি কেন, এটা ফর আ স্পেসিফিক রিজন, যে কোয়েশ্চেনটা আমি করছি যে আর্থের সাথে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটা এত ভিজিবল বা এত ভালো মতো বোঝা যায়। সো তাহলে সাব্বিরের সাথে অন্য কোনো কিছুর ফোর্স যদি আমরা ক্যালকুলেট করি, সো তাহলে ওইটা কেন এত বড় ভাবে বোঝা যায় না, ওইটা আমরা এখন ক্যালকুলেশন করে দেখাবো। ঠিক আছে, সো এই ক্যালকুলেশনটা তো কারো কোনো প্রবলেম নাই বুঝতে আছে? কোশিয়া, এখানে যে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন সাব্বির এন্ড আর্থ বের করছি কত, 490.15, এই ক্যালকুলেশন নিয়ে কোনো প্রবলেম আছে? না নাই। ওকে, সো তাহলে এখন সাব্বির বলো, তুমি এই মনে করো সাব্বিরের সাথে, ঠিক আছে, সাকিব স্যার, ঠিক আছে, সাকিব স্যারকে একটু গোল করে আঁকি। এখন সাব্বিরের সাথে সাকিব স্যারের গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন আমরা দেখব। ওকে, সাব্বির কিন্তু আর্থের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে বা আর্থের সেন্টার থেকে অনেক ডিস্টেন্স দূরে ছিল, কত, 6400 কিলোমিটার, এত বেশি ডিস্টেন্স দূরে ছিল। আর এখন সাব্বির কি করবে, সাকিব স্যারের সাথে মনে করো একদম কাছে চলে আসছে, মনে করো জাস্ট 0.1 মিটার দূরে। ওকে, মানে মাত্র 10 সেন্টিমিটার দূরে আছে। তো ডিস্টেন্স কত, সাব্বির আর সাকিব আচ্ছা, স্যারের? এত কাছে তো যাবো না, ভাই একটু দূরে নাও। ওই তো যখন হাক করবা তখন আর কি, ঠিক আছে, মনে করো যে হাক করলে এত কাছে আসতে পারবে না, ওখানে তো ভুঁড়ির সাথে ডিস্টেন্স থাকবে। ওকে, এখন এখানের মধ্যে ডিস্টেন্স কত, ডিস্টেন্স আমরা ধরলাম 0.1 মিটার। তো এখন সাব্বিরের ম্যাস হলো 50 কেজি, এটা হলো ম্যাস অফ সাব্বির। আচ্ছা, সাকিব স্যারেরও তো এস, তো এখন সাকিব স্যার এস আর, তো এখন এস এস 120। 120 কেজি। ওকে, সো তাহলে সাকিব স্যার হলো 120 কেজি আর সাব্বিরের ম্যাস হলো 50 কেজি। তো এখন তাদের মধ্যে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটা বের করি। ঠিক আছে, তো ফর্মুলা কি, এফ জি ইজ ইকুয়াল টু হোয়াট, ক্যাপিটাল জি mass of Sabbir into mass of Sakib sir divided by the distance between them squared. So এখন g এর ভ্যালু হলো 6.67 into 10 to the power minus 11, সাব্বিরের ম্যাস হলো 50, সাকিব স্যারের ম্যাস হলো 120, আর তাদের মধ্যে ডিসটেন্স হলো মাত্র 0.1। এখন এই ভ্যালুটা একজন ক্যালকুলেট করে দেখো তো কত আসে। 0.4 0.00004000458। হয়তো ওই জিনিসটা এর জন্য স্ট্যান্ডার্ড ফর্মে বলো, তাহলে সুন্দর মতো লেখা যাবে 10 to the power minus 4 into 10 to the power minus 5. 4 into 10 to the power minus 5, এটা। হ্যাঁ, ওকে, সো তাহলে এখানের জন্য দেখো আমাদের ফোর্সের ভ্যালুটা কত, 10 to the power minus 5 এর রেঞ্জের মধ্যে যায় পড়ছে। হোয়াট ইজ দ্য রিজন, এখানের মধ্যে কোন জিনিসটা আমাদের বড় প্রবলেম ক্রিয়েট করতেছে, এইটা, তাই না?
যে দ্য ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যে কোনো দুইটা অবজেক্টের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে তাদের মধ্যে এই যে কনস্ট্যান্ট ইনকর্পোরেটেড থাকে, হুইচ ইজ হোয়াট, ভেরি ভেরি স্মল, কত, 10⁻11 রেঞ্জের। তো এর জন্য কি হয়, এর জন্য যায় এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনের ভ্যালুটা খুবই কমে আসে। কিন্তু সেলেস্টিয়াল বডি লাইক আর্থ, মুন, সান, এদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটা এত বড় কেন? ওদের সাথেও তো এই কনস্ট্যান্টটা থাকে, কিন্তু স্টিল তাদের ফোর্স অফ অ্যাট্রাকশনটা এত সিগনিফিক্যান্ট কেন? বিকজ আর্থের ম্যাসটা দেখছো, আর্থ কত মোটা, 10⁻24 কেজি। সো তাহলে এই যে সিগনিফিক্যান্ট যদি একটা ম্যাস থাকে তখন কি হয়, তখন তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুবই বড় ভাবে কাজ করে। বুঝতে পারতেছো সবাই? কাবিও? সো তাহলে হ্যাঁ এর জন্য এখানের মধ্যে কি, যে কোনো একটা অবজেক্টের ম্যাস যদি কি থাকে, এই যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু হলো 10⁻11। সো এইটার থেকেও যদি পজিটিভ, যে 10⁻11 বা এর থেকে বড় যদি কোনো ভ্যালু থাকে ম্যাসের, তখন কি হবে, তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটা সিগনিফিক্যান্ট ভাবে ফিল করা যাবে। বাট যদি ওরকম না হয় তো তখন কি হবে না, তখন ওই গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটা যে দেখে মনে হয় যে সাকিব স্যারের সাথে তো গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কত বড় হওয়ার কথা, এত হিউজ একটা ম্যাস, কিন্তু তাইলে পরেও এই ম্যাস তো আসলে কিছুই না, মাত্র 120 কেজি। ঠিক আছে? তো এটা আর কি সাকিব স্যারের জিম না করে রাতে ঘুমানোর রিজন, যে বলেছে আরে আর্থের রেসপেক্টে তো আমার ম্যাস অনেক কম আছে। ঠিক আছে? তো এইটা ভেবে এরপর রাতের বেলা ঘুমাইতে পারে। আর নাইলে পরে তো 120 কেজির মানুষ ওরকম ভাবলে পরে মনে করে যে কত বেশি ম্যাস, কিন্তু আসলে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কি খুবই কম না কাবিও, হ্যাঁ 10⁻⁵। সো তাহলে এইটা আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে যে কত, 0.00004 নিউটন। তো তাহলে কি, দিস ভ্যালু ইজ ভেরি স্মল। ওকে, তো এর জন্য এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমরা ফিল করি না। তো এইগুলা হলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আমরা ফার্স্টে ডিসকাস করলাম। আচ্ছা ভাইয়া, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা এই যে ডিরেক্টলি প্রপোর্শনাল কেন হবে ম্যাসের সাথে? মানে ম্যাস বেশি হলে তো ফোর্সটা কম কাজ করে না? কোথায় ম্যাস বেশি হলে এই তো যে ফোর্স বেশি এখানে। হবে? এই যে ম্যাস, যে আর্থের ম্যাস যে এত বেশি, তো এর জন্য ফোর্সের ভ্যালু তো বেশি হইতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। ঠিক আছে? ওকে, তো তাহলে এই জিনিসটা গেল। তা এখন এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? গ্র্যাভিটেশনাল ফোর্সের এই ক্যালকুলেশন আমাদের আসবে না কিন্তু, এই যে m1m2/d², এই যে ফর্মুলাটা, এটা তোমাদের A2 তে লাগবে পরে। আমি জাস্ট এটা দেখাইছি কেন, যে তোমাদের কাছে মনে হইতে পারে আচ্ছা সবকিছুর মধ্যে যদি গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, সো তাহলে ওয়াই ডোন্ট উই ফিল দোজ স্ট্রংলি, বিকজ এই কনস্ট্যান্টের জন্য আমাদের ফোর্সটা খুবই অল্প কাজ করে এর জন্য। বাট কাজ করতেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে দেয়ার ইজ আ ফোর্স, কিন্তু এই ফোর্সটা সিগনিফিক্যান্ট হয় কখন, যদি ম্যাসের ভ্যালুটা খুবই বড় থাকে। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছো শোয়েব? সো এইটা গেল আমাদের কি ফার্স্টে গ্র্যাভিটেশনাল ফোর্স। দেন নাম্বার 2, ইলেকট্রোস্ট্যাটিক অর ইলেকট্রোম্যাগনেটিক। এই জিনিসটা কি, ইলেকট্রোস্ট্যাটিক অর ইলেকট্রোম্যাগনেটিক, এটা নামের মধ্যে বোঝা যেতেছে কি, any forces between charged objects or any forces between magnetic objects। ঠিক আছে? ওগুলা কি হবে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে পড়বে। অলরাইট? সো তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা হলো বেসিক্যালি আমাদের একটা ডাস্টবিন টাইপ অফ ফোর্স। ওইটা আমরা দেখবো যে অন্য যে কোনো ফোর্সের টাইপের মধ্যে না পড়লেই এটা কোন টাইপের ফোর্সের মধ্যে পড়বে, ইলেকট্রোম্যাগনেটিক হবে। এটা আমরা আসতেছি একটু পর। আমরা 3 নাম্বার টাইপের, যে 3 and 4 একই সাব ক্যাটাগরিতে পড়ে, জাস্ট ওইটা আমরা আলাদা করে লিখে রাখি। কি কি? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ধরো একটা কাজ করি, এখানে 3 4 না দিয়ে নিউক্লিয়ার, এখন এটার মধ্যে একটা হলো স্ট্রং, একটা হলো উইক।
ওকে, এখন এই জিনিসটার অ্যান্সারটা দিবা ফার্স্টে রাফিন। হ্যাঁ, রাফিন ফার্স্টে বলো যে অ্যাটম কি দিয়ে বানানো বলো তো। proton, neutron and electron. প্রোটনস, নিউট্রনস, ইলেকট্রনস, ভেরি গুড। তো এখন প্রোটনস আর নিউট্রনস কোথায় থাকে? Nucleus. নিউক্লিয়াসে, ভেরি গুড। তো এখন প্রোটনস আর নিউট্রনস থাকে নিউক্লিয়াসে, আচ্ছা ভালো কথা। তো এখন লেটস ড্র দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, এন্ড এটার আউটার শেলে ইলেকট্রন গুলি থাকে, তাই তো? এটার আউটার শেলে এরকম ইলেকট্রন গুলি থাকে। ওকে, এখন নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? প্রোটনস এন্ড নিউট্রনস। এই আমরা প্রোটন গুলি আঁকলাম, এই আমরা নিউট্রন গুলি আঁকলাম। তো প্রোটন গুলি কি পজিটিভলি চার্জ না রাফিন? প্রোটন হলো পজিটিভলি চার্জ, তাই তো? আচ্ছা, সো প্রোটন হলো পজিটিভলি চার্জ, নিউট্রন হলো নিউট্রাল, নাকি? নাকি নিউট্রনের চার্জ আছে? নিউট্রাল। নিউট্রন হলো নিউট্রাল। ওকে, সো এখন রাফিন এখানের মধ্যে বলো তো, এই যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন গুলি আছে, তো এখন এই প্রোটন গুলি কি করবে? একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে বলো তো? ওকে, রাফিন গন। তো এখন কাবিও বলো যে এখানের মধ্যে রিপেল করবে। প্রোটন গুলি একজন আরেকজনকে রিপেল করবে, সো তাহলে প্রোটন গুলি যদি একজন আরেকজনকে রিপেল করে, সো তাহলে কি হওয়ার কথা সাব্বির? নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা না? অর তারা যদি রিপেল করে একজন আরেকজনকে, হোয়াট উইল হ্যাপেন? এই যে দেখো, এই এই প্রোটনটাকে রিপেল করবে কোন দিকে? ও এইদিকে রিপেল করবে, ও এইদিকে রিপেল করবে, দেন ও ওকে এইদিকে রিপেল করবে, ও ওকে এইদিকে রিপেল করতেছে, ওকে এইদিকে রিপেল করতেছে। সো নিউক্লিয়াসটাকে কি করা ট্রাই করবে? এরকম রিপালসিভ ফোর্স দিয়ে নিউক্লিয়াসটাকে ভেঙে এক্সপ্যান্ড। ফেলা ট্রাই করবে না? হুম। তো তাহলে এখন এই নিউক্লিয়াসটা ভেঙে যায় না কেন? সে ইনট্যাক্ট থাকে কিভাবে? এখানে তো নিউক্লিয়ার ফোর্সের জন্য। ভেরি গুড, যে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে উইদিন দ্য নিউক্লিয়াস কি হইতেছে? দেয়ার ইজ আ রিপালসিভ ফোর্স বিটুইন দ্য প্রোটনস, যে পজিটিভলি চার্জড যে প্রোটন গুলি আছে, নিউক্লিয়াসটা তো এত ছোট একটা জিনিস, তা এত ছোট একটা জায়গার মধ্যে কি করতেছে? দ্য প্রোটনস আর রিপেলিং ইচ আদার এন্ড ট্রাইং টু রিপ অফ দ্য নিউক্লিয়াস। তো এখন এই নিউক্লিয়াসটা ভেঙে যায় না কেন? নিউক্লিয়াসটাকে তাহলে জায়গা মতো কে ধরে রাখছে? কোন একটা বাইন্ডিং ফোর্স তো লাগবে, যে কোন একটা ফোর্স আছে যেটা কি করতেছে? নিউক্লিয়াসটাকে এরকম আটকায় রাখার ট্রাই করতেছে, যেন নিউক্লিয়াসটা কি না হয়, ভেঙে না যায়। তো তাহলে এই যে ফোর্সটা কি করে? নিউক্লিয়াসটাকে এরকম বাইন্ড করে রাখে। দিস ফোর্স ইজ নোন অ্যাজ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, এই যে একটা বাইন্ডিং ফোর্স যেটা কাজ করতেছে, কি কি কাজ করতেছে? ইট ইজ ট্রাইং টু বাইন্ড দ্য নিউক্লিয়াস টুগেদার, যে নিউক্লিয়াসটাকে আটকায় রাখার ট্রাই করতেছে। এগেইনস্ট হোয়াট? এই যে রিপালসিভ ফোর্স গুলি যে নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলার ট্রাই করতেছে, এটার এগেইনস্টে তাকে ধরে রাখার জন্য কি কাজ করতেছে? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করতেছে। তো স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের কাজটা কি? ইট ইজ হোল্ডিং দ্য নিউক্লিয়াস ইন ইটস প্লেস। এই ব্যাপারটা, এই কনসেপ্টটা তোমাদের অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারের মধ্যে পড়ার কথা ও লেভেলসে পড়ে আসছো না তোমরা সাব্বির? তো এখন একটা কোশ্চেন আছে আমার, এই নিউক্লিয়ার ফোর্সটা এক্সার্ট করে কে? এইটাই, যে নিউক্লিয়ার ফোর্সটা এক্সার্ট করে কে। ভেরি গুড, যে এখানের মধ্যে তো তোমার তো নিউক্লিয়ার ফোর্সটাকে এক্সার্ট করার জন্য কি লাগবে? ইন অর্ডার টু এক্সার্ট এনি ফোর্স ইউ নিড এনার্জি, রাইট? হুম। তো এখন এই এনার্জিটা কই থেকে পায়? কোন একটা ফোর্স এক্সার্ট করার জন্য তো ইউ নিড এনার্জি। যে এখানে তো রিপালসিভ ফোর্স বিটুইন প্রোটনস কাজ করতেছে বিকজ অফ देयर চার্জেস, যে দে আর সিমিলারলি চার্জ, তো এর জন্য তাদের মধ্যে রিপালসিভ ফোর্স কাজ করে। সো এখন নিউক্লিয়ার ফোর্স এক্সার্ট করার জন্য ফার্স্ট অফ অল ইউ নিড আ এনার্জি। যে এনার্জি কই থেকে পাবে? এই প্রোটনস এন্ড নিউট্রনস গুলি ফোর্সটা এক্সার্ট করে প্রোটনস এন্ড নিউট্রনস, কিন্তু এই
ফোর্সটা এক্সার্ট করার জন্য তো তাদের এনার্জি লাগবে, তারা এই এনার্জিটা কই থেকে পায়? এটার কোনো আইডিয়া আছে সাব্বির? এই জিজ্ঞেস করতেছে। আচ্ছা, সো এই এনার্জিটা অ্যাকচুয়ালি আসে ফ্রম দ্য ম্যাসেজ অফ দ্য প্রোটনস এন্ড নিউট্রনস দেমসেলভস। বুঝছো? এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এখানের মধ্যে কি হয়। সাব্বির তো ম্যাথে খুবই ভালো না? না দা, এখানে আমি তোমাকে খুবই কঠিন একটা ম্যাথ দেই, দেখি পারো নাকি। ঠিক আছে, মনে করো যে এগুলা প্রত্যেকটা কি 2 কেজির ব্লক। ঠিক আছে, তো এখন এখানে 2 কেজির কয়টা ব্লক আছে? 6টা। 6টা। সো তাহলে তাদের টোটাল ম্যাস কত হবে বলো তো? 12 কেজি। ওয়াও, তুমি তো ম্যাথে খুবই ভালো, দেখছো এটা পেরে গেলা। সো তাহলে এই 6টা টোটাল ম্যাস কত হবে? 12 কেজি। আচ্ছা, সো এখন কাবিওকে জিজ্ঞাসা করি। কাবিও বলো, এই যে 6টা যে 2 কেজি 2 কেজির ম্যাস আছে, এখন তাদেরকে যদি আমি একসাথে নিয়ে আসি, ঠিক আছে, এই 6টা মনে করো যে 3টা হলো প্রোটন, 3টা হলো নিউট্রন। ঠিক আছে, তারা যখন আলাদা আলাদা ছিল তখন তাদের ম্যাস কত কত ছিল? 2 কেজি 2 কেজি 2 12 কেজি কেজি করে। ছিল। ঠিক আছে, হ্যাঁ, তো ইন্ডিভিজুয়ালি তারা এরকম 2 কেজি 2 কেজি করে ম্যাস ছিল। এখন যখন নাকি তাদেরকে একসাথে নিয়ে আসছি, যে প্রোটন নিউট্রন, সরি, এখন যখন নাকি তাদেরকে একসাথে নিয়ে আসছি, এখন বলো তো তাদের টোটাল ম্যাস কত হবে? 2 কেজি। প্রত্যেকজনের ইন্ডিভিজুয়ালি 2 কেজি ছিল, এখন তাদেরকে একসাথে নিয়ে আসলে পরে টোটালে কত হয়? ওর কত হওয়া উচিত? 12 কেজি হওয়া উচিত। 12 কেজি হওয়া উচিত না, কিন্তু অ্যাকচুয়ালি যখন নাকি আমরা এটা ম্যাস অফ নিউক্লিয়াস মেজার করে দেখছি, হ্যাঁ, নিউক্লিয়াসের ম্যাস যখন নাকি মেজার করে দেখছি, তখন দেখা গেছে কি যত হওয়ার কথা তার থেকে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ম্যাসটা কম থাকে। বুঝছো সাব্বির? যে নিউক্লিয়াসের ম্যাস, যে প্রোটনের নিউট্রনের ম্যাসগুলি তো আরো কম কম আসলে, কিন্তু অ্যাকচুয়ালি তো ইন্ডিভিজুয়াল যে ম্যাসগুলি ছিল তাদেরকে একসাথে নিয়ে আসলে তো টোটাল ম্যাস তাদের ইন্ডিভিজুয়াল ম্যাসের সামেশন হওয়ার কথা না সাব্বির? হ্যাঁ কিন্তু হ্যাঁ। যখন নাকি প্রোটনস আর নিউট্রনস গুলিকে কাছাকাছি এনে, যে when they form a nucleus, তাদেরকে একসাথে এনে যখন নাকি they form a nucleus, তখন দেখা গেছে কি the mass of the nucleus is less than the total mass of the individual protons and neutrons. এই জিনিসটা নিয়ে সায়েন্টিস্টরা ইনভেস্টিগেট করতে যায়, তখন একটা খটকা খাইলো, আচ্ছা এটা কেন? নিউক্লিয়াসের ম্যাস তো এটা সমানই হওয়ার কথা। সো তাহলে where did the other mass go? ঠিক আছে, যে বাকি ম্যাসগুলি আমাদের কোথায় গেছে? তখন তারা ওখানের মধ্যে দেখছে কি যে প্রোটনস এন্ড নিউট্রনস গুলি কি করে, ইন অর্ডার টু বাইন্ড দ্য নিউক্লিয়াস টুগেদার, হ্যাঁ, নিউক্লিয়াসটাকে একসাথে এরকম ধরে রাখার জন্য তারা কি করে, দে কন্ট্রিবিউট সাম অফ দেয়ার ওন ম্যাস। প্রোটনস এন্ড নিউট্রনস কি করে, নিজেদের ম্যাসটা অল্প একটু কি করে, দে কনভার্ট ইট ইনটু এনার্জি অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা E is equal to mc স্কয়ার। ঠিক আছে, এই ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্সের এইসব আমরা A2 তে পড়বো। তোমাদেরকে একটা কাজ করব, আমি A2 ব্যাচের একটা লেকচার ভিডিও আমি দিব, যে সাবমিট যে কোশ্চেনটা করছো এই লেকচার ভিডিওটা তোমাদের গ্রুপে দিব, তোমরা দেখো, মজা পাবে এটা দেখলে। ঠিক আছে, যে এখানের মধ্যে কাজটা কি, প্রোটনস এন্ড নিউট্রনস গুলি কি করে, দে ইউজ আপ সাম অফ देयर ওন ম্যাস এন্ড কনভার্ট ইট ইনটু এনার্জি। যে এনার্জিটার নাম কি, এই এনার্জিটার নাম হলো নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এই নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির কথা কিন্তু তোমাদেরকে বলা হয়েছিল শোয়েব ও লেভেলসে, মনে আছে? তোমাদেরকে একটা চার্ট দিছিলাম, এরকম একটা চার্ট দিছিলাম, যে একদম উপরে কি থাকে, আয়রন, তাই না? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সবচেয়ে বেশি হলো আয়রনের। তো এই রিজন দিয়ে তোমাদেরকে একটা কথা বলছিলাম যে আয়রনের থেকে হেভিয়ার যারা, তারা কি করে, তারা ফিশন রিঅ্যাকশন দিয়ে যে স্প্লিট করে করে তারা আয়রনের কাছে আসতে চায় এন্ড দে রিলিজ এনার্জি। আর আয়রনের থেকে ছোট যারা, তারা কি করে, ফিউশন রিঅ্যাকশন দিয়ে দিয়ে ইভেন্চুয়ালি দে ট্রাই টু ফর্ম আয়রন। ওকে,
সো এইগুলা রিজনিং এর জন্য বাইন্ডিং এনার্জির কথাগুলি তোমাদের ও লেভেলসে থাকতে সময় অল্প অল্প বলছিলাম, তাই না? সো ওই ব্যাপারগুলি আমাদের কাজে আসবে সামনে আরো। এগুলি আগে থেকে তো পড়ে রাখছি, বাট স্টিল এগুলি জিনিস আরো যত বড় হবে তখন আরো কনসেপ্ট গুলি স্ট্রং হবে, বুঝতে পারবো অ্যাকচুয়ালি রিজনিং গুলি কি ছিল ওইসব বলা। ওকে, সো এখন যে জিনিসটা বলতেছি সাব্বির, তো তাহলে তোমার মেইন অ্যান্সারটা কি? তোমার মেইন কোশ্চেনটা ছিল যে এই ফোর্সটা কারা এক্সার্ট করে? প্রোটনস এন্ড নিউট্রনস এক্সার্ট করে। এখন প্রোটনস এন্ড নিউট্রনস এই এনার্জি কই থেকে পায়? দে গেট দিস এনার্জি ফ্রম দ্য mass of the protons and neutrons themselves. তো mass গুলি তারা কিভাবে কি করে? তারা mass গুলিকে এনার্জিতে কনভার্ট করে। কিভাবে? mass থেকে এনার্জিতে কিভাবে কনভার্ট হয়? অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা E is equal to mc স্কয়ার। ঠিক আছে? এন্ড যেটা বললাম যে A2 ব্যাচের ওই ভিডিওটা দিব, তখন আরো ডিটেইলসে দেখতে পাবা, খুবই ইন্টারেস্টিং জিনিস। ঠিক আছে? সো এই নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিটা হেল্প করে কি করতে? This nuclear binding energy helps the nucleus to exert this স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যেটা কি করে নিউক্লিয়াসটাকে তার জায়গা মতো ধরে রাখে। বুঝতে পারছো সাব্বির? হ্যাঁ। তো তাহলে এই জিনিসটা নিয়ে তোমাদের ওই A2 ব্যাচের ওই ভিডিওটা দিব, তখন দেখবা। আচ্ছা, এখন একটা কাজ করো, নেক্সট মিটিং এ জয়েন করো, ওখানে বাকিটুকু কন্টিনিউ করতেছি। ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স নিয়ে ডিসকাস করছি। হ্যাঁ, উইক নিউক্লিয়ার ফোর্সটা আমাদের আছে। উইক নিউক্লিয়ার ফোর্সের ব্যাপারটা কি? এটা রেডিও অ্যাক্টিভিটির সাথে একদম ইন্টিমেটলি রিলেটেড। উইক নিউক্লিয়ার ফোর্সের ব্যাপারটা কি? বেটা রেডিয়েশন এমিশনের সময়, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ হইলে কোন একটা স্পেসিফিক নিউক্লিয়াস যদি রেডিও অ্যাক্টিভ হয়, তখন তার মধ্যে কি কাজ করে? এরকম উইক একটা নিউক্লিয়ার ফোর্স কাজ করে। এগুলি টাইপের জিনিসগুলা এই নিউক্লিয়ার ফোর্স এন্ড এভরিথিং, অল সর্টস অফ ফোর্স, প্রত্যেকটা আমাদের পার্টিকেল ফিজিক্স চ্যাপ্টারটা যখন পড়বো বড় হইলে ইউনিট 4 এ, তখন আমাদের এই জিনিসটা নিয়ে আরো ডিটেইলস পড়ালেখা হবে। ঠিক আছে? উইক নিউক্লিয়ার ফোর্স নিয়ে আমরা বেসিক্যালি এত বেশি ডিসকাস করি না, বিকজ আমাদের এ লেভেলস এর মধ্যে স্কোপটা কম এটা নিয়ে ডিসকাস করার। রুম ফর ডিসকাশনটা খুবই ন্যারো, এর জন্য আমরা উইক নিউক্লিয়ার ফোর্স নিয়ে বেসিক্যালি এরকম বড় ডিসকাশনে যাই না। উইক নিউক্লিয়ার ফোর্সটা জাস্ট তোমাদের জন্য এতটুকু জানলেই হবে কি ইট ইজ রিলেটেড উইথ রেডিও অ্যাক্টিভিটি। ওকে, যে রেডিও অ্যাক্টিভ ইমিশনের সাথে উইক নিউক্লিয়ার ফোর্সটা রিলেটেড। ঠিক আছে কাবিও? হ্যাঁ। আচ্ছা, সো এইটা গেল আমাদের তিনটা ফোর্স। কি কি? গ্র্যাভিটেশনাল, স্ট্রং নিউক্লিয়ার এন্ড উইক নিউক্লিয়ার। অলরাইট, সো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, এগুলি নিয়ে আমরা ডিসকাস করলাম। সো এখন আমাদের ইলেকট্রোস্ট্যাটিক অর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তো এইটা নিয়ে আমরা ডিসকাস করব। সো এখন ইলেকট্রোস্ট্যাটিক অর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ব্যাপারটা কি হবে এরিক? যে কোনো ইলেকট্রিক চার্জ আর যে কোনো ম্যাগনেটিক বডি, তাদের মধ্যে কি হয়? চার্জড পার্টিকেল কি করতে পারে? তাদের মধ্যে অ্যাট্রাকশনও হইতে পারে, রিপালশনও হইতে পারে। কিসের উপর ডিপেন্ড করবে? কি টাইপের চার্জ তারা ফেস করে আছে। যদি সেম টাইপের চার্জ হয় তো সিমিলার চার্জেস রিপেল, আর অপোজিট চার্জ হলে তারা কি করবে? অ্যাট্রাক্ট করবে, তাই তো? সো তাহলে ইলেকট্রিক চার্জ পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকশনও হইতে পারে, রিপালশনও হইতে পারে। সেম গোস ফর ম্যাগনেটিক বডি, তাই না এরিক? হ্যাঁ, যে ম্যাগনেটিক ফোর্সের ম্যাগনেটিক বডির জন্য কি হইতে পারে? সিমিলার পোল, যে নর্থ নর্থ যদি ফেস করে থাকে সো তখন তাদের মধ্যে কি হবে? রিপালশন। সাউথ সাউথ যদি ফেস করে থাকে তাদের মধ্যে হবে রিপালশন। আর অপোজিট পোলস গুলি যদি ফেস করে থাকে লাইক নর্থ সাউথ অর সাউথ নর্থ, সো তখন কি হবে? অ্যাট্রাকশন হবে না? অ্যাট্রাকশন। ওইটাই। সো তাহলে তখন হবে অ্যাট্রাকটিভ ফোর্স। তো এইগুলি হলো আমাদের টাইপ অফ ফোর্স এর মধ্যে পড়ে। সো এখন রাফিন যে ক্লাসের একদম শুরুর দিকে বলছিলা যে নরমাল রিঅ্যাকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স, এয়ার রেজিস্ট্যান্স, এগুলি প্রত্যেকটা ফোর্সই আসলে কোন টাইপের ফোর্সের আন্ডারে পড়বে বলতো? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে পড়বে, বুঝছো? এই প্রত্যেকটা ফোর্সে তুমি যে বলছিলা তখন, অল দিস ফোর্সেস উইল ফল আন্ডার হুইচ টাইপ? ইলেকট্রোম্যাগনেটিক। কিভাবে? ওই জিনিসটা আমরা দেখি। এইটা তুমি অ্যাকচুয়ালি শোয়েবদের তো মনে হয় ও লেভেলস এর ওরিয়েন্টেশনের সময় বলছিলাম, তাই না? যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছু কি করতে পারি না,
লিটারেলি টাচ করতে পারি না, তাই না? যে আমরা যখন নাকি কোনো একটা কিছু হোল্ড করি, হ্যাঁ রাফিন, তোমার হাতে কি আছে? একটা পেন আছে না? হ্যাঁ আচ্ছা, সো এখন তুমি কি পেনটাকে টাচ করতে পারতেছো বলো তো? হ্যাঁ দাঁড়া একটু, 1 মিনিট, মানাত ভাই একটু কল দিচ্ছে, 1 মিনিট ওয়েট করো। ওকে, সো তাহলে ওই মিটিং এর জন্য আবার ডাকাডাকি শুরু করছে, এর রেজিস্ট্রেশনের ওই কাহিনীর জন্য, যে পরীক্ষাটা আবার ক্যান্সেল করে দিছে, তো এখন কেমনে কি করবে না করবে এর জন্য ডাকতেছে। সো তোমাদের ক্লাসটা এখন ফার্স্টে শেষ করে নেই, দেন বেরোবো আর কি। আচ্ছা, সো তাহলে কি নিয়ে যেন কথা বলতেছিলাম রাফিনের সাথে, যে তুমি কি তোমার হাতে যে পেনটা আছে ওইটাকে কি টাচ করতে পারতেছো নাকি না? তুমি বলছো যে ইয়েস পারতেছো। আচ্ছা, সো এখন আমি অ্যাকচুয়ালি আর্গিউ করব যে অ্যাকচুয়ালি তুমি আসলে তোমার পেনটাকে যতই তুমি বলো যে ইউ ক্যান অ্যাকচুয়ালি টাচ ইওর পেন, তুমি অ্যাকচুয়ালি এটা পারতেছো না। কেন বলো তো? তুমি কি দিয়ে বানানো বলো তো রাফিন? সবকিছু কি দিয়ে বানানো? অ্যাটম দিয়ে বানানো না? হ্যাঁ আচ্ছা, সো এখন অ্যাটমের আউটার শেলে কি থাকে? ইলেকট্রনস ইলেকট্রনস থাকে। সো এখন তুমি অ্যাটম দিয়ে বানানো, তোমার ফিঙ্গার টিপস এর যেই স্কিন আছে এগুলোও কি দিয়ে বানানো? অ্যাটম দিয়ে বানানো। সো এখন তোমার ওই ফিঙ্গার টিপস এর ওই অ্যাটমের আউটার শেলে কি আছে? ইলেকট্রনস আছে না? হ্যাঁ আচ্ছা, সো এখন তোমার হাতে যে পেন আছে ওই পেনটা কি দিয়ে বানানো? অ্যাটম দিয়ে নাকি? প্লাস হ্যাঁ অ্যাটম কি বলতেছি হ্যাঁ সো এখন অ্যাটম দিয়ে বানানো, তো এখন ওই পেনেরও কি আছে? অ্যাটমের আউটার শেলে ইলেকট্রন আছে না? হ্যাঁ সো এখন তুমি যখন নাকি তোমার পেনটাকে টাচ করতে যাবা, যে তোমার ফিঙ্গার টিপস যখন নাকি পেনের কাছে আসবে, তখন কি হবে? তোমার অ্যাটমের আউটার শেলের ইলেকট্রন গুলি পেনের অ্যাটমের আউটার শেলের ইলেকট্রন গুলাকে কি করবে? অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? রিপালস করবে রিপেল করবে। সো তাহলে তারা যদি রিপেল করে, সো তাহলে কি, নো ম্যাটার হাউ হার্ড ইউ পুশ, দেয়ার উইল অলওয়েজ বি আ স্পেসিফিক গ্যাপ বিটুইন ইয়োর ফিঙ্গার টিপস এন্ড দ্য সারফেস অফ দ্য পেন। ঠিক আছে? যে তুমি যত এরকম হার্ড পুশ করবা তত কি, তত তোমার মনে হইতেছে হাতে একটু ব্যথা পাইতেছো। কেন? বিকজ তুমি যত হার্ড পুশ করতেছো, হোয়াট ইউ আর ট্রাইং টু ডু, ইউ আর ট্রাইং টু মেক দ্য ইলেকট্রনস কাম ক্লোজার টু ইচ আদার। এখন ইলেকট্রন গুলি যত কাছে আসবে তারা কি করবে? তত বেশি ফোর্সের রিপেল করবে না? বলো তো রাফিন। তুমি হ্যাঁ যত জোর করবা তোমার ফিঙ্গার টিপটা পেন্সিলের কি বলে পেনের যত কাছে আনার জন্য, তত কি হবে? তত তোমার ফিঙ্গার টিপের অ্যাটমের ইলেকট্রন গুলি এন্ড পেনের অ্যাটমের ইলেকট্রন গুলি কি করবে? একজন আরেকজনকে রিপেল করবে, তাই তো? হ্যাঁ তো তাহলে এটার জন্য কি হয়? এটার জন্য তুমি ওই রিপালসিভ ফোর্সটা ফিল করতেছো। আমাদের যে সেন্সেশন অফ টাচটা আসে, যে কোন একটা কিছু টাচ করলে আমাদের মনে হয় যে টাচ করতেছি, হোয়াট উই আর অ্যাকচুয়ালি ফিলিং, উই আর অ্যাকচুয়ালি ফিলিং দ্য রিপালসিভ ফোর্স। বুঝছো? যে তুমি কোন একটা ওয়ালকে জাস্ট এরকম হাত দিয়ে এমন টাচ করো, আর কোন একটা ওয়ালকে পাঞ্চ করো, ঠিক আছে? পাঞ্চ করলে পরে তোমার তখন কি হয়? তুমি ব্যথা পাও না? কেন ব্যথা পাও? বিকজ তুমি কি করতে চাইছিলা? তুমি ইলেকট্রনস গুলাকে ফোর্সফুলি তাদেরকে কাছে আনার ট্রাই করছিল। সো তখন তারা কি করবে? যত ইলেকট্রন গুলি কাছে আসবে তত বেশি ফোর্সে তারা রিপেল করবে। সো তখন তুমি কি করতেছো? ইউ অ্যাকচুয়ালি ফিল দ্য রিপালসিভ ফোর্স। তখন আমাদের কাছে মনে হয় কি, আমরা কোন একটা কিছু টাচ করতেছি। বুঝতে পারছো? কিন্তু বেসিক্যালি হোয়াট উই অ্যাকচুয়ালি ডু, আমরা অ্যাকচুয়ালি কোনো কিছু বেসিক্যালি টাচ করতে পারি না। এই যে আমরা যে গ্রাউন্ডের উপরে যে দাঁড়ায় থাকি, তোমার কাছে কি মনে হয়? ইউ আর অ্যাকচুয়ালি স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড, কিন্তু অ্যাকচুয়ালি না। গ্রাউন্ড কি দিয়ে বানানো? অ্যাটম দিয়ে বানানো নাকি রাফিন? হ্যাঁ গ্রাউন্ড অ্যাটম দিয়ে বানানো। দেন তোমার পায়ে যে জুতা পরে আসো বা তুমি খালি পায়ে দাঁড়ালেও ওখানের মধ্যে কি, তুমিও তো অ্যাটম দিয়ে বানানো, আর তোমার জুতাও কি দিয়ে বানানো? অ্যাটম দিয়ে বানানো। আচ্ছা দাঁড়াও, আজান দিতেছে, আজানটা শেষ হোক। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো রাফিন, যে তুমি তো অ্যাটম দিয়ে বানানো, গ্রাউন্ডও অ্যাটম দিয়ে বানানো। সো এখন নরমাল রিঅ্যাকশন ফোর্স এর কথা যে তুমি বলছিলা, নরমাল রিঅ্যাকশন ফোর্স বেসিক্যালি কিছুই না, just the repulsive forces between your electrons and the electrons of the ground or the surface in which you are in contact with, or
যেটা মনে হয় যে তুমি কন্ট্যাক্টে আছো। তো তাহলে অ্যাকচুয়ালি কি হয়, তোমার পায়ের ইলেকট্রনগুলি কি করবে, গ্রাউন্ডের ইলেকট্রনগুলোকে নিচের দিকে রিপেল করবে না রাফিন? হ্যাঁ আর গ্রাউন্ডের ইলেকট্রনগুলি কি করবে, গ্রাউন্ডের ইলেকট্রনগুলি তোমার পায়ের ইলেকট্রনগুলোকে উপরের দিকে ইকুয়াল ফোর্সে রিপেল করবে। ওয়াই? বিকজ এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন। সো এই দুইজন মিলে কি টাইপের ফোর্স বানায়, দিস টু মেক আপ, ওই যে আমরা যে ল পেয়ারের কথা বলছিলাম, যে এটা নিয়ে আমাদের কথা আসবে, যে নিউটনস থার্ড ল পেয়ার। এই ব্যাপারটা ওই যে তোমাদেরকে মে এএস ব্যাচের ভিডিও লিংকটা দিছি না গ্রুপে, ওইটা তোমাদের দেখতে হবে আজকে রাতে, আর নেক্সট ক্লাসের আগে তোমরা ওই ভিডিওটা দেখে রাখবা, ওইটা নিয়ে আমরা ডিসকাস করবো এর পরের ক্লাসে। সো যেটা বলতেছি দেখো, তোমার পায়ের ইলেকট্রনগুলি কি করতেছে, অ্যাকচুয়ালি গ্রাউন্ডের ইলেকট্রনগুলোকে রিপেল করতেছে, এন্ড গ্রাউন্ডের ইলেকট্রনগুলিও তোমার পায়ের ইলেকট্রনগুলোকে কি করবে, ইকুয়াল ফোর্সে বাট অপোজিট ডিরেকশনে রিপেল করবে। সো the normal reaction force that we actually talk about is actually the electric repulsion between the electrons. All right, so তাহলে এটা কি দুইটা চার্জড পার্টিকেলের মধ্যে ফোর্স নিয়ে ডিল করতেছে না? সো যে কোনো চার্জড পার্টিকেলের মধ্যে ফোর্স নিয়ে ডিল করলে এটা কোন টাইপ অফ ফোর্সের আন্ডারে পড়বে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে পড়বে না বলো তো? সো তাহলে নরমাল হ্যাঁ। রিঅ্যাকশন ফোর্সটা অ্যাকচুয়ালি কি টাইপের ফোর্সের আন্ডারে পড়ে? নরমাল রিঅ্যাকশন ফোর্সটা অ্যাকচুয়ালি এই যে it falls under this class, electromagnetic or electrostatic force. Then আমরা যে ফ্রিকশন ফোর্সের কথা বলি, এয়ার রেজিস্ট্যান্সের কথা বলি, আপথ্রাস্ট ফোর্সের কথা বলি, প্রত্যেকটা ফোর্সে কোন টাইপ অফ ফোর্সের আন্ডারে পড়বে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে পড়বে। ওকে, সো এই টাইপ অফ ফোর্স, ঠিক আছে, টাইপ অফ ফোর্সটা আমাদের বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাদের মধ্যে কাজ করবে কাবিও, যে কোনো চার্জড পার্টিকেল বা যে কোনো চার্জ ম্যাগনেটিক পার্টিকেলের বডির উপর। মধ্যে, ঠিক আছে, যে কোনো চার্জ পার্টিকেল আর যে কোনো ম্যাগনেটিক বডির মধ্যে অ্যাট্রাকটিভ হোক রিপালসিভ হোক, যে কোনো এই ফোর্স গুলা কি ক্লাসিফিকেশনের আন্ডারে পড়বে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ক্লাসের আন্ডারে পড়বে। শৈলী বুঝতে পারতেছো? এগুলি তো ও লেভেলসে আমরা ডিসকাস করছিলাম, তাই না? ও লেভেলসের এরকম শুরুর দিকে আমরা চ্যাপ্টার 2 এর শুরুর দিকে এগুলা অল্প একটু ডিসকাস করে রাখছিলাম, বলছিলাম যে এইসবের ডিটেইলস আমরা আরো বড় হলে শিখবো। সো এখন আমরা অল্প একটু বড় হইছি, তো এখন আমরা আরো কয়টা জিনিস শিখে নিব, ঠিক আছে? তো এখন এই টাইপস অফ ফোর্স, এই যে চারটা ফান্ডামেন্টাল টাইপস অফ ফোর্স এর কথা বললাম, এগুলি নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আর এরিক? না ভাইয়া। ওকে, সো তাহলে এই যে আমাদের চারটা ফান্ডামেন্টাল টাইপ অফ ফোর্স এর কথা বললাম, এগুলি তো আমাদের ফার্স্টে বোঝা হয়েছে। এই টাইপ অফ ফোর্স বোঝাটা যেমন ইম্পর্টেন্ট, দেন তোমাদেরকে যে ভিডিওটা দেওয়া হয়েছে ওই ভিডিওটা দেখবা তোমরা, ওখানের মধ্যে থেকে ল পেয়ারের একটা লিস্ট দেখবা, যে এরকম একটা টেবিল লিখে দিছি। সো এই টেবিলটা তোমরা সবাই কপি করবা। এই যে এখানের মধ্যে এমন টেবিল দেওয়া, যে ফার্স্ট ল পেয়ার, থার্ড ল পেয়ার এমন লেখা আছে, হ্যাঁ, ওই ভিডিওর মধ্যে পাবা। তো ফার্স্ট ল পেয়ার এন্ড থার্ড ল পেয়ারের এই লিস্টটা তোমরা কপি করে ফেলবা। 6টা এরকম জিনিস আছে, এই 6টা এমন পয়েন্ট আলাদা করে কপি করে রাখবেন। কি এক্সপ্লেইন করা হয়েছে ওটা বুঝার ট্রাই করবা। আমরা নেক্সট ক্লাসে এই ল পেয়ার গুলি নিয়ে ডিসকাশন শুরু করব। ওকে, তো এখন আমরা ক্লাসটা আজকে এখানের মধ্যে শেষ করব, বিকজ ওই মিটিং এর জন্য আমাকে তাড়া দেওয়া হচ্ছে আর কি। তোমাদের পরে যে A2 ব্যাচের ক্লাস আছে, ওই A2 ব্যাচের ওদেরকেও ভিডিও দিয়ে দেওয়া লাগছে। ওকে, সো তাহলে আমরা আজকের ক্লাসটা এখন এখানে শেষ করে, তোমরা ওই ভিডিওটা দেখে, তোমাদেরকে যে ভিডিওটা দিছে না মেএস ব্যাচের, ওই ভিডিওটা থেকে এই জিনিসগুলো কপি করে ফেলো, ঠিক আছে কাবিও? আচ্ছা, ওকে, সো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।